এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের খবর। সালের 4 আগস্ট আন্দোলনের এ পর্যায়ে এসে এক দফা দাবিতে অনড় হয় ছাত্র জনতা সহ দেশের আপামর মানুষ। তা হলো শেখ হাসিনার পদত্যাগ। সেই দাবিতে 4 তারিখ থেকে সারা দেশে শুরু হয় আন্দোলনের অসহযোগ কর্মসূচি। একই সাথে আরও কঠোর কারফিউ জারি হয় দেশ জুড়ে। ছাত্র জনতার প্রতিরোধে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি, উত্তরা সহ বিভিন্ন এলাকা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের ঠিক একদিন আগে 2024 সালের 4 আগস্ট বেপরোয়া হয়ে ওঠে রাষ্ট্রের সশস্ত্র বাহিনীগুলো। এদিন আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটও খারিজ করে দেওয়া হয়। ফলে 4 আগস্ট জঙ্গি দমন কায়দায় সাধারণ শিক্ষার্থীদের মারতে থাকে বিভিন্ন বাহিনী। এরই মধ্যে ঘোষণা করা হয় মার্চ টু ঢাকা। আন্দোলনের এই পর্যায়ে এসে এক দফা দাবিতে অনড় হয় ছাত্র জনতা সহ দেশের আপামর মানুষ। তা হলো শেখ হাসিনার পদত্যাগ। সেই দাবিতেই 4 তারিখ থেকে সারা দেশে শুরু হয় আন্দোলনের অসহযোগ কর্মসূচি। একই সাথে আরও কঠোর কারফিউ জারি হয় দেশ জুড়ে। এদিন সকাল থেকে ছাত্র জনতার প্রতিরোধে রীতিমতো রণক্ষেত্র রাজধানীর যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকা। ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশের সশস্ত্র হামলা খালি হাতে মোকাবেলা করতে থাকে কয়েকশো মানুষ। রামপুরায় নামেন ইস্ট ওয়েস্ট ব্র্যাক ইউনিভার্সিটি সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক আর সাধারণ মানুষ। তাদের উপরই বৃষ্টির মতো নামতে থাকে গুলি। উত্তরা, বাড্ডা, প্রগতি সরণিতেও একই চিত্র। কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, শাহবাগ, বাংলা মোটর আর ধানমন্ডি তখন যেন যুদ্ধক্ষেত্র। হাসপাতালগুলোতেও তখন বইছে রক্তের স্রোত। এত গুলিবিদ্ধদের চিকিৎসা দিতে চিকিৎসক, নার্সদের তখন নাভিশ্বাস অবস্থা। এক ঢাকা মেডিকেলেই কয়েক ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে ভর্তি হন 67 জন। আহত হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় 250 মানুষ। এর মধ্যে জরুরি বিভাগেই 7 জনের মৃত্যু হয়। এদিকে মিরপুরে তখন দেখা যায় এক অভূতপূর্ব চিত্র। সরকার সমর্থিত বাহিনীর বিপরীতে আন্দোলনকারীদের পক্ষেই ঢাল হয়ে দাঁড়ান একদল সেনা সদস্য। রক্তের দাম মেটাতে সারা দেশেই তখন শক্ত প্রতিরোধ ছাত্র জনতার। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, দিনাজপুর, ঝিনাইদহ সহ গোটা দেশ রীতিমতো যুদ্ধক্ষেত্র। তখন ক্ষমতা টেকানোর শেষ চেষ্টায় তৎকালীন মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সশস্ত্র বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে বসেন শেখ হাসিনা। সেই বৈঠকেই আন্দোলনে গুলি চালাতে সেনাবাহিনীর উপর চাপ দেন তিনি। যখন এই পরিস্থিতি, তখন ডু অর ডাই সিদ্ধান্ত আসে আন্দোলনকারীদের পক্ষ থেকে। ঘোষণা 6 তারিখ নয়, মার্চ টু ঢাকা হবে 5ই আগস্ট। সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। মার্চ টু ঢাকা ঘোষণার পরই টেকনাফ থেকে তেঁতুলিয়ার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তখন বড় কিছু একটার জন্য প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় দফায় টানা 1.5 দশকের মসনদ ত্যাগের আগাম বার্তা পাচ্ছিলেন শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চোখের সামনে রক্তাক্ত নিথর দেহ, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়া পুলিশের নির্মম গুলি আর সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকল্পিত সারা দেশ। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের সংখ্যা আরও তীব্র করে তোলে কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনকে। আবু সাঈদ আর মুগ্ধ সহ নাম না জানা অসংখ্য প্রাণ ফ্যাসিবাদী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাঈদ অপুর বিশেষ রিপোর্ট। শ্রাবণের সকাল, ধীরে ধীরে সরব হয়ে ওঠে ঐতিহাসিক সরাইদ উদ্যান। চোখের সামনে 2024-এর রক্তাক্ত গণ অভ্যুত্থানে নিহতদের নিথর দেহের ছবি। রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়া পুলিশের নির্মম গুলি আর সাউন্ড গ্রেনেডের প্রতিচ্ছবি ফুটে উঠেছে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে স্মৃতি জড়িত জুলাই জাগরণের এই আয়োজনে। কিভাবে তীব্র থেকে আরও তীব্রতর হয়েছিল কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলন, আর এই আন্দোলন দমাতে কতটা নৃশংস হয়ে উঠেছিল স্বৈরাচার, তাও তুলে ধরা হয়েছে এখানে। যে কোনো মানুষের চোখে পানি আসবে এসব ছবি দেখে। তাই তো ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে যাদের অবদান, তাদের দেখতেই সরাইদ উদ্যানে ছুটে আসেন সাধারণ মানুষ। তো এই যে শহীদদের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি, এই বাংলাদেশটা যাতে সুষ্ঠু একটা বাংলাদেশ থাকে, এটা যাতে ডে বাই ডে উন্নতির দিকে যায়, যাতে ডিমোশনের দিকে না যায়। এখানে এসে যেটা দেখতে পারলাম যে আমরা 24শে জুলাই দিনগুলো যেভাবে পার করেছি সবগুলা এখানে সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে। জুলাইয়ের যে ইতিহাস সেটা বলছিলাম, ওরা দেখেছে, আবার স্মরণ করে দিচ্ছিলাম। আবু সাঈদকে দেখাচ্ছিলাম যে এরকম বীর আমাদের সন্তানরা এরকমই হয়।
এই যে চিত্র, এই চিত্রের মাধ্যমে আমাদের যে জুলাইয়ের যে স্পিরিট, আমাদের যে ঐক্যতা এবং এক হওয়ার শক্তি, যে কোনো অন্যায়কে বিতাড়িত করতে পারে, সেই শিক্ষাটা আমরা এখান থেকে নিতে পারি। তবে আয়নাঘরের প্রতীকী পরিদর্শন করে তুলে ধরা হয়েছে দীর্ঘ 16 বছরের অত্যাচার নির্যাতনের লোমহর্ষক চিত্র। আসলে একটা ভয়াবহ অভিজ্ঞতা। আসলে এই ছোট্ট ঘরের মধ্যে মাসের পর মাস, বছরের পর বছর মানুষ কিভাবে ছিল, এই ভয়াবহ অভিজ্ঞতা আসলে যারা এই পরিস্থিতিতে না পড়ছে কোনোদিন বুঝতে পারবে না। ঘরটুকু যে প্রতীকী অর্থে তৈরি করা, এখানে অতিরিক্ত পরিমাণে যে গরম এতটুকুতেই, কিন্তু অরিজিনালি যেটা ছিল সেটাতে কি পরিমাণে কষ্ট হয়েছিল যারা বন্দী ছিলেন, সেটা আসলে এখানে আসলে কিছুটা হলেও অনুমানযোগ্য আসলে হবে। যারা এই জুলুমের শিকার হয়েছিলেন, আল্লাহ তাদেরকে উত্তম যাজা দান করুক। আর যারা জুলুম করেছে, অন্যায় করেছে, এ দেশ থেকে পালিয়ে গিয়েছে, তাদেরকে ধরে নিয়ে এসে এ দেশের আইনে যে বিচার, সেই বিচার তাদেরকে অবশ্যই করতে হবে, আমরা এই দাবি জানাচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যানের এই আয়োজনে ফুটে উঠেছে পুলিশের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়ার প্রতিচ্ছবি, যা আজও কাঁদায় বাঙালি জাতিসত্তাকে। 4 দিনব্যাপী এই উৎসবের আয়োজক সাইমুম শিল্পী গোষ্ঠী। রাজনীতিবিদ যারা আছে তাদের কাছে মেসেজটা পরিষ্কার করতে চাই, এই জেনজি এখন আর ভয় পায় না, তারা গুলির সামনে লড়াই করতে পারে। এজন্য যারা পরবর্তীতে ক্ষমতায় যাবে তাদেরকে এ থেকে শিক্ষা নেওয়া উচিত। আবু সেদপু, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য খবর। জুলাই জাতীয় সনদ বিষয়ে একমত পোষণ করে যে কোনো সময় সই করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে আইনগত সব ধরনের সহায়তা করবে বিএনপি, কিন্তু জুলাই সনদের বিষয়ে বিএনপি একমত নয় এমনটি বলে একটি মহল মিথ্যাচার করছে। ইউসুফ আলীর রিপোর্ট। গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে অন্যান্য দলগুলোর সাথে বিএনপিও একমত পোষণ করেছে। দীর্ঘ আলোচনার পরে 19টার মধ্যে 7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে। সেই হিসাবে সকল বিষয়ে ঐকমত্য হয়েছে বলা যায়। হয়তো আমরা একটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, হয়তো অন্য একটা দল অন্য একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেরকম প্রভিশনটা রাখা হলো আমাদের আলোচনার প্রেক্ষিতে। সালাউদ্দিন বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চায় বিএনপি। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সম্পন্ন করতে, বাস্তবায়ন নিশ্চিত করতে এবং এইসব সংস্কার টেকসই করতে অঙ্গীকার জ্ঞাপন করছি। এই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের আমরা একমত হয়েছি। সর্বোচ্চ সহযোগিতা যেখানে বিএনপি দিয়ে গেল এবং দিয়ে যাচ্ছে, সংস্কার কার্যক্রম এবং সংস্কার যেহেতু আমাদের এই অঙ্গীকার, আমাদের এই প্রতিশ্রুতি, তো সেই জায়গায় আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি। জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া, এখন এটার বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি থাকতে হবে বলে যে কেউ বলছে, সেই প্রক্রিয়ায় যদি কেউ আলোচনা করতে চায়, আমরা সেই আলোচনা আহ্বান জানালে সেখানেও আমরা যাব। জুলাই ঘোষণাপত্রে একমত হওয়া বিষয়গুলোতে বিএনপির কোনো আপত্তি নেই বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য পুনরায় আমাদের ঐতিহ্য মাফিক 4র্থ তফসিল, সংবিধানের 4র্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। 5 আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, বরাবরের মতো সতর্ক আছে সরকার, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি, তবে এই সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। মব আগের চেয়ে কমেছে বলেও জানান উপদেষ্টা। তিনি আরো বলেন, নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে দল বেশি দুর্বল তাকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিন আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5 আগস্ট সম্বন্ধে এখানে তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই।
আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই সময় যেরকম ছিল, এই আজকে 4ই অগাস্টে এটা কি উন্নতি হয়েছে কি হয় না, এটা আপনারা আমাদের থেকে আরো ভালো বলতে পারবেন। বাট আমাদের একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। পঙ্গু হাসপাতালে নো রিলিজ নো ট্রিটমেন্ট বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে জবানবন্দিতে এসব কথা বলেন আন্দোলনে পা হারানো আব্দুল্লাহ আল ইমরান। বলেন, এর ফলে ওই হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহতরা কোনো চিকিৎসায় পাননি, এমনকি অন্য হাসপাতালে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি তাদের। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বেলা 11:40 দিকে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলার গ্রেফতার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী SM আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রমের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আজ আর কে কে সাক্ষ্য দেবেন আমাদের জানাবেন। তাবাসসুম এখন সাক্ষী দিচ্ছেন জুলাইয়ে আহত একজন নারী, তার নাম পারভিন। তিনি আহত হয়েছিলেন যাত্রাবাড়িতে। তিনি অবশ্য তিনি দাবি করেছেন এই যে আন্দোলন ছিল জুলাইয়ের গণ অভ্যুত্থান বা আন্দোলনের বৈষম্যবিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সাথে তিনি সম্পৃক্ত নন। তিনি একজন দিনমজুর ছিলেন। তিনি প্রতিদিনের মতোই কাজ করে ঘরে ফিরছিলেন। তখন যাত্রাবাড়ির ঠিক ফ্লাইওভারের দিকে এই সময়ে বিভিন্নভাবে তিনি দেখতে পান বিভিন্ন ছাত্রছাত্রী বা সাধারণ মানুষ আহত অবস্থায় পড়ে আছে। তিনি একজনকে এরকম আহত অবস্থায় থাকা একজনকে তিনি বাঁচাতে গিয়ে আসলে তিনি আহত হন। তাকে সরাসরি পুলিশ এসে গুলি করে এবং উনি তার সাথে যিনি আহত ছিলেন তাকেও গুলি করা হয়। সেই সাথে তিনি তার একটি চোখ হারান। এই বর্ণনা তিনি এখন দিচ্ছেন, জবানবন্দি দিচ্ছেন এই যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে। তিনি আগেই বলেছি, তিনি দাবি করেছিলেন এই আন্দোলনের সাথে তিনি কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না, তিনি একজনকে বাঁচাতে গিয়ে আহত হন। আর এর আগে আজকে 2 জনের সাক্ষী নেওয়া হবে আমরা যতটুকু জানতে পেরেছি। এর আগে প্রথমে সাক্ষী দিয়েছিলেন জুলাই যে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে সেই আন্দোলনে সক্রিয় থাকা একজন ছাত্র, তার নাম আব্দুল্লাহ আল ইমরান। তিনি তার পায়ে গুলি লেগেছিলেন। তিনি দাবি করেছেন তাকে সরাসরি পুলিশ গুলি করেছেন এবং তিনি দাবি করেছেন সেই গুলিটি ছিল চাইনিজ রাইফেলের গুলি। তিনি বলেছিলেন যে যখন পায়ে তার গুলি লাগে তারপরে তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায় তার সতীর্থরা এবং পরে সেখান থেকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং পঙ্গু হাসপাতালে যখন তিনি চিকিৎসাধীন ছিলেন তখন তিনি দাবি করেছেন 26 থেকে 27 তারিখ সেখানে তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গিয়েছিলেন যখন আহত ছিল তা আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে। এবং সেখানে শেখ হাসিনা হেল্প ডেস্ক, তিনি যেভাবে দাবি করেছেন সেখানে হেল্প ডেস্কে গিয়ে শেখ হাসিনা বলেছিলেন যে নো রিলিজ নো ট্রিটমেন্ট, এই কথাটি বলেছিলেন। তিনি সরাসরি আদালতে এই জবানবন্দি দিয়েছেন এবং তিনি দাবি করেছেন তার যে এই ক্ষতিটা হয়েছে তিনি দাবি করেছেন যে এখন তার পায়ে আসলে তিনি কোনো ধরনের কোনো নার্ভ খুঁজে পাচ্ছেন না এবং তার পা অচল হয়ে গেছে, একটি বা পা। সে কারণে আসলে তিনি বলছেন যে এর জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি, যারা 3 জনেই এই মামলায় এখন আসামি রয়েছেন। আপনি জানেন যে এর মধ্যে একজন আসামি তিনি রাজসাক্ষী হয়েছেন, তিনি আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি। এই যে 3 জনের বিরুদ্ধে 3 জনকে যে তিনি দায়ী করেছেন এর পক্ষে কারণটি হিসেবে তিনি বলেছেন যে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভিডিওতে, গণমাধ্যম সহ বিভিন্ন ভিডিওতে তিনি দেখেছেন প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এই যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদেরকে সরাসরি গুলি করার। এবং পরের যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই সাথে জড়িত কিভাবে তিনি বলছেন যে
তিনি বলেছেন যে একজন পুলিশ তাকে দেখিয়ে, তিনি ভিডিওতে দেখেছেন যে একজন পুলিশ তাকে দেখিয়ে বলছেন যে একজন মরে একজনই যায়, এরকম ব্যাখ্যা তিনি আসলে জবানবন্দিতে দিয়েছেন। তো আজকের দিনে দুইজনেই শুধুমাত্র আমরা জানি যে আজকে দুইজন জুলাইয়ে আহত যোদ্ধা তারা সাক্ষী দিচ্ছেন। এখন পর্যন্ত যেটি বলছে দ্বিতীয় যে সাক্ষী চলমান রয়েছে পারভিন, তিনি সাক্ষী দিচ্ছেন। তিনি একজন দিনমজুর ছিলেন, তিনি দাবি করেছেন এই আন্দোলনের সাথে তিনি জড়িত নন। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলাম আমাদের সহকর্মী SM আরিফের সাথে। তিনি সাক্ষ্য গ্রহণ সম্পর্কে সবশেষ তথ্য জানাচ্ছিলেন। গত 1 বছর নতুন বাংলাদেশ, কর্তৃত্ববাদী সরকার পতন, পরবর্তী 1 বছরের উপর পর্যবেক্ষণ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি। সোমবার ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরা হয়। মৌলিক রাষ্ট্র সংস্কার ও ঐকমত্য কমিশনের কিছু বিষয়ে অগ্রগতির পাশাপাশি ঘাটতি তুলে ধরে টিআইবি। এই সরকারের রোডম্যাপ না করায় অনেক সিদ্ধান্ত নেওয়ার পরে সরে আসতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় দুর্বলতার চিত্র উঠে এসেছে। যাই করি না কেন এই ধরনের কর্তৃত্ববাদের যেন বিকাশ না হয়, এর সুযোগে আমাদের এই অনৈক্য বলেই আমাদের অনিয়ম, দুর্নীতি, বিকাশমান দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, বিভিন্ন ধরনের বাণিজ্য, যেটা আমি বলেছি গ্রেফতার বাণিজ্য থেকে শুরু করে মামলা বাণিজ্য বলি, যাই বলি না কেন, এগুলোর চাপে যেন আমাদের এমন এক অবস্থা সৃষ্টি না হয় যে আবার কর্তৃত্ববাদের বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হয়। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার সাথে জড়িত সবার চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা CR আবরারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। আফজাল হোসেনের রিপোর্ট। শিক্ষকদের চাকরি জাতীয়করণ, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং সময়োপযোগী সিলেবাস প্রণয়ন সহ বিভিন্ন ইস্যুতে শিক্ষা উপদেষ্টা CR আবরারের সাথে সচিবালয়ে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার সাথে জড়িত সবার চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে দলটি। সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষার সাথে জড়িত যারা, তাদের চাকরিকে যেমন জাতীয়করণ করতে হবে, প্রতিষ্ঠানগুলোকেও সেভাবে জাতীয়করণ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। শিক্ষা সংক্রান্ত, শিক্ষক সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, স্বতন্ত্র মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসা সংক্রান্ত আলোচনা হয়েছে, এমপিও নন এমপিওভুক্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, জাতীয়করণের বিষয়ে আলোচনা হয়েছে, তারপরে অবসর ভাতা সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে। তিনি কথা শুনেছেন এবং আমরা লিখিত ওনাকে একটা আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা পরামর্শ আকারে সেগুলো ওনার কাছে দিয়েছি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে সরকারি 7 কলেজকে সায়েন্স, আর্টস অফ হিউম্যানিটিজ, বিজনেস, ল অ্যান্ড জাস্টিস এই 4টি ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুজিবুর রহমান। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, বদরুন্নেসা ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অফ সায়েন্স, বাংলা কলেজকে স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, তিতুমির কলেজকে স্কুল অফ বিজনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজকে স্কুল অফ ল অ্যান্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে। একজন উপাচার্য ও একজন প্রক্টর সহ 7 কলেজে 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হলেও কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক পর্যায়েও চালু থাকবে। এটা নিশ্চিত আমি বলতে চাই, যে উপায়ে আগের সময় বিশ্ববিদ্যালয় হয়েছে, যে বিশ্ববিদ্যালয়কে আমরা খেয়াল বিশ্ববিদ্যালয় বলছি, বিশেষ করে এখনো 21 বিশ্ববিদ্যালয় হচ্ছে ধারা মাসে পরিচালিত।
সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলমগীর হোসেন নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। সকালে ভোমরা সীমান্তের লক্ষ্মীদারি এলাকায় এই ঘটনা ঘটে। আহতের নাম আলমগীর হোসেন। তার ভাগ্নে জানান, সীমান্তে তার মামার একটি মৎস্য ঘের রয়েছে। সোমবার ভোরে ঘেরে খাবার দিতে গিয়েছিল। এ সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে আসছিল। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মামা আলমগীরের ডান পাশের ঘাড়ে, চোখে এবং মাথায় লেগে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।